আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না একটু জানাও তো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সো আমরা জিনিসটাকে একদমই কম্প্যাক্ট রাখবো, লাইক তুমি হচ্ছে স্পেসিফিক কোয়েশ্চেনগুলো করবা যে পার্টটা বুঝবা না, আর আমি হচ্ছে এই পার্টগুলো আনসার দেওয়া ট্রাই করবো। ওকে? আচ্ছা আচ্ছা ওয়েট, আমি হচ্ছে মাইক্রোফোন হেডসেট। আচ্ছা হ্যাঁ, মাইক্রোফোন হেডসেট। সো আমাদের হচ্ছে আচ্ছা, এই টপিকটা থ্যাংক ইউ, বলছিলা, হ্যাঁ বলো। আবারও থ্যাংক ইউ জানাচ্ছি যে ক্লাসটা না নেওয়ার না, জন্য। একদমই সমস্যা নাই, তোমার যেহেতু কালকে এক্সাম, ঝটপট আমরা হচ্ছে টপিকে আসি। দেখো, পলির বর্জনীতি, তাই না? হ্যাঁ এটাই তো। তো এরকম আরো তিনটা ছিল, একটা ছিল হুন্ডের নীতি, একটা ছিল আহ্বান নীতি, একটা হচ্ছে পলিবর্জ্য নীতি, তাই তো? বাকি দুইটা কি পারো? হ্যাঁ, না স্যার, এই নীতিগুলো একটাও পারি না। আচ্ছা, তিনটাই সহজ। তার আগে আমাদের বলো যে এই নীতিগুলা কিসের, ওগুলো আমরা পরে আসি। তুমি আমাকে বলো কোয়ান্টাম সংখ্যা এগুলা কি জানো? হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা জানি। কোয়ান্টাম সংখ্যা কয়টা আছে বলো তো? এসপিডিএল। এসপিডিএল? এসপিডিএল আবার কি জিনিস? না, এটা কি বলবো? এসপিডিএফ বলতে পারো, যে অরবিটাল হলে হচ্ছে এসপিডিএফ হয়। বাট ওগুলো কিন্তু কোয়ান্টাম সংখ্যা না, এগুলো হচ্ছে তোমার অরবিটাল। কোয়ান্টাম সংখ্যা হুম হুম চারটা হুম। আছে, একটা হচ্ছে আমাদের এন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে এস। এনএলএমএস। এগুলো নিয়ে কি আইডিয়া আছে? এন হচ্ছে হ্যাঁ আমাদের কি আছে। বোঝায়? এন বোঝায় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। হুম। আচ্ছা, আমাকে তার আগে বলো কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি? কোয়ান্টাম সংখ্যা হুম, ওগুলি হচ্ছে। কোয়ান্টাম সংখ্যা মূলত আসলে একটা সেট বলা যায়, চারটা ডিফারেন্ট সংখ্যার সেট, তাই না? তো এই যে কোয়ান্টাম হ্যাঁ সংখ্যা, এগুলো কি কি বুঝে? এগুলো বুঝে হচ্ছে আমাদের যে ইলেকট্রনটা, মূলত ইলেকট্রন সম্পর্কে আমাকে কিছু ইনফরমেশন দেয়। যেমন তুমি যদি হচ্ছে আমার একটা সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করো, তো সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন কয়টা? 11টা, সোডিয়াম। হ্যাঁ, 11টা। তাই না? তো এখন হ্যাঁ 11টা হ্যাঁ। যে ইলেকট্রন আছে, প্রত্যেকটা ইলেকট্রনের কিছু ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য আছে, যে আমি এই ইলেকট্রনটাকে কিভাবে চিনতে পারবো। এটা কাইন্ড অফ হচ্ছে ঠিকানার মতো, ইলেকট্রনের ঠিকানা। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ মনে করো তোমার হ্যাঁ হচ্ছে হ্যাঁ, বুঝতে। একটা 11 তলা একটা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এ হচ্ছে একটা করে ফ্ল্যাট আছে, তো তুমি হচ্ছে যাবা 10 নম্বর হুম ফ্ল্যাটে। তো তোমার তো একটা ঠিকানা দিতে হবে, তাই না? হুম তো আমি যদি শুধু বলি যে হচ্ছে 98 নম্বর বিল্ডিং এ আসো, এসে হচ্ছে আমাকে এই যে কুরিয়ারটা পার্সেল করো, তাহলে তো দিতে পারবে না। তাই আমাকে হচ্ছে এই যে একটা বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের মধ্যে আবার বিভিন্ন রুম হুম থাকে, তাই না? এই যে যাবতীয় হুম ইনফরমেশন হুম। গুলা ইলেকট্রনের ক্ষেত্রেও, যে একটা পরমাণু এক্ষেত্রে তো অনেকগুলো ইলেকট্রন থাকে। তো এই যে কোন ইলেকট্রনকে আসলে তুমি বলতেছো, স্পেসিফিক করতেছো, তার জন্য আমরা এই চারটা সংখ্যা ইউজ করি। তার মানে এই চারটা সংখ্যা আর কিছু না, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনের অ্যাড্রেস, কাইন্ড অফ। বুঝতে পারছো? হ্যাঁ তো দেখো, আমি হ্যাঁ এখানে যে হচ্ছে সোডিয়ামটা লিখলাম, এখানে টোটাল তিনটা শক্তি স্তর আছে না, প্রধান শক্তি স্তর তিনটা। হ্যাঁ। তো হুম প্রথম হুম। শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 8টা। আটটা। আর তৃতীয় শক্তি স্তরে একটা। তাহলে এই যে আমরা যে প্রধান শক্তি স্তর বললাম না, এটাই হচ্ছে আমাদের এন এর ভ্যালু। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হুম। এগুলো হচ্ছে আমাদের কার ভ্যালু? এন এর ভ্যালু। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি যদি বলি এই যে আমাদের সোডিয়াম পরমাণু, এর যে 11 নম্বর ইলেকট্রন, এটা কয় নাম্বার কক্ষপথে আছে, বা এটা এন এর ভ্যালুটা কত, তুমি কি বলবা? 11 নম্বর ইলেকট্রনটার এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 1। 11 নম্বর না না, ইলেকট্রনের জন্য 11 নম্বর ইলেকট্রনটা কয় নাম্বার কক্ষপথে আছে? 3 3 3। হ্যাঁ। যদি আমি বলতাম যে 7 নম্বর ইলেকট্রন, তখন? 2। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ দেখো, তোমার প্রথম যে দুইটা আছে 1,2, এরা হচ্ছে প্রথম শক্তি স্তরে, তাই না? হ্যাঁ। তারপর হচ্ছে 3 নম্বর ইলেকট্রন থেকে শুরু করে 10 নম্বর ইলেকট্রন, এই 8টা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে। আর 11 নম্বর ইলেকট্রনটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তরে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো যে হ্যাঁ, এন মানে বুঝতে কি? পারছি। তারপর আমাদের জানতে হবে যে এল, এল মানে কি? এল মানে হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, বা সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, মানে এটা চারটা নাম আছে। তা আমরা হচ্ছে সহকারী দিয়ে আপাতত লিখি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী হুম। কোয়ান্টাম সংখ্যা মানে কি? ওই এন এর আন্ডারে কোয়ান্টাম সংখ্যা হবে। এক্স্যাক্টলি, কাইন্ড অফ এরকমই, যে তুমি সাপোজ 2 নম্বর শক্তি স্তরে গেলা, এন এর ভ্যালু পাইছো, এন এর ভ্যালু মানে হচ্ছে 2 দিল কেউ তোমাকে। তো তুমি যখন 2 নম্বর হ্যাঁ শক্তি স্তরে যাবা, তুমি দেখলে কিন্তু 8টা ইলেকট্রন আছে, তাই না? 8টা ইলেকট্রনকে তো হ্যাঁ স্পেসিফিক বলা যায় না, আমার তো লাগবে স্পেসিফিক একটা ইলেকট্রনের। তো আসলে এই যে কোয়ান্টাম হ্যাঁ সংখ্যাগুলো হ্যাঁ আছে, এগুলো কাইন্ড অফ এনআইডির মতো কাজ করে। প্রত্যেকটা মানুষের এনআইডি নাম্বার ডিফারেন্ট হয় না? তা আমি একটা মানুষের যদি এনআইডি নাম্বার পাই, হুম তাহলে ওই এনআইডি নাম্বার দিয়ে আমি মানুষকে ট্র্যাক করতে পারবো। তো তুমি যদি কোয়ান্টাম সংখ্যা চারটা জানো, তুমি ইজিলি হুম। একটা স্পেসিফিক ইলেকট্রনকে ট্র্যাক ডাউন করতে পারো। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, এটা হচ্ছে আমরা উপশক্তি স্তরকে বোঝানোর জন্য ব্যবহার করি।
তার মানে প্রধান শক্তি স্তর হচ্ছে এই 2 নাম্বার শক্তি স্তরটা, এর আন্ডারে আবার যে ইলেকট্রনগুলো থাকে এটা বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ থাকে। কথা বুঝতে পারছো? হুম, হ্যাঁ এই বুঝতে যে পারছি। উপশক্তি স্তর এদেরকে আমরা হচ্ছে যেরকম এসপিডি এই আন্ডারে লিখি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি যখন কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা পড়বা তখন তুমি প্রথমেই দেখবা যে যে সংখ্যা দ্বারা বা যে সংখ্যা সেট দ্বারা আমাদের হচ্ছে ইলেকট্রনের প্রধান শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, এই কথাটা বলা হয়েছে। প্রধান শক্তি স্তরের আকার বলছে আর উপশক্তি স্তরের আকৃতি। বুঝতে পারছো? তার হ্যাঁ মানে এই যে প্রধান হ্যাঁ শক্তি স্তরের আকার বলতে 2 নাম্বার শক্তি স্তর কত বড়, 3 নাম্বার শক্তি স্তর কত বড়, এগুলোকে বোঝায়। আর তুমি যখন উপশক্তি স্তর বা এই যে এল এল বলবা, এল কিন্তু আসলে তোমার হচ্ছে আকৃতি বোঝায়। তার মানে এই যে দুটি ইলেকট্রন আছে না, এই দুইটা ইলেকট্রন হুম একটা জোড়ায় আছে, এই দুইটা ইলেকট্রন জোড়ায় আছে, এই দুইটা জোড়ায় আছে, এই দুইটা জোড়ায় আছে, তাই না? তো এই হ্যাঁ দুইটা ইলেকট্রন যে অরবিট গুলোতে মানে এরা যে অরবিটালে আছে এগুলোর আকৃতি কেমন, এটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যাটা বোঝায়। কি বললাম? হ্যাঁ। এই যে দুইটা দুইটা যে জোড়ায় জোড়ায় আছে এগুলো হচ্ছে যে একটা আকৃতি আছে সেটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ, বুঝে আর কি। সাপোজ আমি জিনিসটাকে একটু তোমার জন্য বোঝার জন্য এটা খাতায় লিখবো, আমি এখন যেটা লিখতেছি। সাপোজ সোডিয়াম, তাহলে আমি যখন সোডিয়াম মনে করো আজকে একদম প্রথম আমরা হচ্ছে কেমিস্ট্রি শিখতেছি, আমরা কিছুই জানি না, তখন আমরা যে এরকম মুখস্থ করে নেবো যে আমাদের হচ্ছে 1s2, তাই না? অথবা সহজ ভাষায় হুম 1s2 না, তুমি লিখবা যে 1 এর উপর হচ্ছে 2, তার মানে 1 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। 2 নাম্বার শক্তি স্তরে দুইটা কয়টা ইলেকট্রন আছে? 8টা। 3 নাম্বার শক্তি আটটা স্তরে আছে একটা। টোটাল কয়টা হয়েছে? একটা 11টা। তাই তো? হ্যাঁ এখন আমাদের যখন বয়স হ্যাঁ একটু বড় হয়েছে তখন আমরা জানবো যে 1 নাম্বারে এই দুইটা শক্তি স্তর, দুইটা ইলেকট্রন আছে, এটা কিভাবে আছে। তখন আমরা এটাকে আরেকটু ভাঙবো, ভাঙা তখন লিখবো যে 1s2, তাই না? আবার হ্যাঁ দেখো এই যে 2 এটা আছে, এটাকে ভাঙে আমরা কি লিখি? যে 2s2 2p6, তার মানে আমি 8টাকে আর অ্যাকচুয়ালি ভাঙতাছি। বুঝতে পারছো? আর হ্যাঁ এই তিনটাকে লিখি আমরা হুম হুম 3s1। এখন দেখো আমি যেখানে s লিখলাম আর p লিখলাম, এটা তাৎপর্যটা কি? এস এবং পি এর মধ্যে তা- ডিফারেন্সিয়েটটা আসলে কি, এটা আসলে পার্থক্যটা কি এর মধ্যে? কেনই আমরা এস এবং পি আলাদা করে লিখি? তো এখানে আমাদের এই যে, যেমন পি এর হ্যাঁ, ধারণ ক্ষমতা 6টা। না পি এর ধারণ ক্ষমতা তুমি ছয়টা ভাবে বলতে পারবে না, কারণ তুমি যখন পি কে ভাঙবা তখন তুমি দেখবে যে 2p(x2) এভাবে আসবে, হুম তাই না? তাহলে হুম এখানে আসলে হুম তোমার প্রত্যেকটা হ্যাঁ অরবিটাল মানে আসলে দুইটা করে ইলেকট্রন আসবে, তো এখানে আসলে পি যে ছয়টা এভাবে না। তো পিটা হচ্ছে তোমার এখানে কি উপশক্তি স্তর না? হ্যাঁ এটা আসলে মূলত আমি কি বলছিলাম একটা যে উপশক্তি স্তর আমাদের কি আকৃতিকে বোঝায়, হুম যে ইলেকট্রনটা আকৃতি যে হ্যাঁ ঘুরতেছে। তাহলে এস মানে কি জানো? এস মানে হচ্ছে এই যে এখানে দুইটা ইলেকট্রন থাকবে না এসে, এটা হচ্ছে গোলাকার হ্যাঁ কক্ষপথে ঘুরবে। এস হচ্ছে আমাদের গোলাকার শেপ আর, হ্যাঁ গোলাকার, ঠিক আছে? হুম তার মানে এই দুইটা ইলেকট্রন হচ্ছে তোমার গোলাকার, এই যে গোলাকার ঘুরবে এভাবে ঘুরতে থাকবে। বাট পিতে যে হুম ছয়টা আছে, পিটা হচ্ছে আমাদের কি শেপ জানো? ডাম্বেল আকৃতির। দেখুন ডাম্বেল আকৃতির। এখন বলা যাবে ডাম্বেল মানে কি, এটা তো বুঝি না। তো ডাম্বেল মানে হচ্ছে এখানে যে দুইটা ইলেকট্রন আছে না, এর যে এরকম ঘুরবে, হ্যাঁ হ্যাঁ এরকম এতে সিগমার ঘুরবে। মতো। সাপোজ তোমার হচ্ছে এই যেটা হচ্ছে তোমার 2 নম্বর শক্তি স্তর, ইনফিনিটি তো এখানে যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন এভাবে ঘুরতে থাকবে, মানে এভাবে ঘুরতে ঘুরতে এরকম অগ্রসর হবে। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে যে হ্যাঁ ডাম্বেল আকৃতির মানে উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ঘুরবে? টোটাল 6টা, তাই না? যেহেতু আমাদের 2p6। হুম এখন এটাকে আমরা ফার্দার ভাঙছি যেরকম 2px2 2py2 2pz2, এটা মানে কি? এটা মানে হচ্ছে দেখো এই যেরকম অনেকটা এক্স অক্ষ বরাবর ঘুরবে দুইজন, ওয়াই অক্ষ বরাবর ঘুরবে দুইজন, আর জেড অক্ষ বরাবর, মানে তোমার স্ক্রিন থেকে বের হয়ে আসবে আর কি। বুঝতে পারছো? মানে হচ্ছে এখানে তোমার কয়টা হুম ইলেকট্রন ছিল? দুইটা ইলেকট্রন, 6টি ইলেকট্রন পিতে। তো মনে করো একটা এরকম ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ একটা এক্স অক্ষ বরাবর, আর একটা, আর বাকি দুটো হচ্ছে এরকম জেড অক্ষ বরাবর ঘুরবে। আর যেগুলো এস এ ছিল ওগুলো এরকম গোলাকারে ঘুরবে। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এখন আমাদের যে উপশক্তি স্তর এল ছিল, আমরা এল দ্বারা মূলত এই যে এসপিডিএফ এগুলাকে বুঝিয়ে থাকি। কি বললাম? এসপিডিএফ কে তাহলে বোঝায়। তুমি এখন এই এই মুহূর্তে আসো, দেখো তুমি যখন এন ইজ ইকুয়াল টু বলছো তার মানে তুমি 2 নম্বর শক্তি স্তরে আসছো। তারপর তুমি যখন এল এর মধ্যে আসবা তখন হুম তুমি যে ইলেকট্রনটা আসলে কি এখানে এই যে এই লেয়ারে ঘুরতেছে নাকি এই লেয়ারে ঘুরতেছে, মানে এটাকে বুঝাবা যেটা আসলে কেমন শেপে ঘুরতেছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বুঝছি। এখন আমরা নেক্সট পেজে যেটা বলবো হচ্ছে যে আমাদের এল এর ভ্যালুটা কি হয়। এন এর ভ্যালু তো হচ্ছে আমাদের 1 2 3 যা ইচ্ছা হতে পারে, তাই না? হ্যাঁ এল এর ভ্যালুটা কেমন হয় জানো? এল এর ভ্যালু হয় তোমার 0 থেকে n-1 পর্যন্ত। এটা মানে কি? 0 থেকে n মাইনাস n এর মান তো হচ্ছে গিয়ে তৃতীয় শক্তি মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, হ্যাঁ তৃতীয় শক্তি এক্স্যাক্টলি। স্তর বোঝায়। তো সাপোজ তুমি যখন n এর ভ্যালু যদি হয় 1, যদি n ইজ ইকুয়াল হুম টু হয় 1, তাহলে l এর ভ্যালু কত হবে? হুম l এর ভ্যালু হবে 0 থেকে 0 n-1, তাই না? তার মানে 1 - 1, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি 0 থেকে 0 পর্যন্ত, তাহলে l এর ভ্যালু কত হবে? 0 হবে।
বুঝতে পারছো? হ্যাঁ যদি আমার এন এর ভ্যালু হয় 2, তাহলে আমার এস এর ভ্যালু কত হবে, এল এর ভ্যালু কত হবে? 1 জিরো 1 থেকে, 1 না না, 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 পর্যন্ত আর কি। এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে এল এর ভ্যালু হবে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হবে 1, ঠিক আছে? হুম হ্যাঁ তারপর যদি আমার বলি এন এর ভ্যালু যদি হয় 3, তখন কি হবে? এন এর ভ্যালু যদি হয় 3 তাইলে 2 কি হবে? হবে, 2 না হবে, না না, বারবার ভুল 0 বলতেছো। থেকে 2, এক্স্যাক্টলি, 0 তারপরে থেকে 0 2। 1 2, তাই তো? আর যদি হ্যাঁ হয় আমার এন এর ভ্যালু যদি 4 হয়, তার মানে কি, যে আমাদের এল এর ভ্যালু হবে 0 থেকে 3। 0 1 2 3, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে ফাইনালি যেটা বুঝতে হবে যে 0 মানে হচ্ছে আমাদের আসলে এটা এস অরবিটালকে বোঝাচ্ছে, 1 মানে হচ্ছে পি অরবিটালকে বোঝাচ্ছে, আর 2 মানে হচ্ছে ডি অরবিটালকে বোঝাচ্ছে। এটা বুঝতে পারছো? হ্যাঁ তার মানে আমি যখন বললাম যে 3 আন্ডারে মানে এন এর ভ্যালু যদি 3 হয়, আর তাহলে এল এর ভ্যালু কত ছিল, 0 1 2, তাই না? হুম তাহলে এটা বুঝাচ্ছে আমার, এটা মানে হচ্ছে তোমার 3s, 1 মানে হচ্ছে 3p, আর 2 মানে হচ্ছে 3d। ক্লিয়ার? হ্যাঁ তার মানে তুমি যখন বললা এন এর ভ্যালু হচ্ছে 2, তার মানে তুমি 2 নাম্বার শক্তিস্তর ট্র্যাক ডাউন করলা। তারপর তুমি যখন একটা এল এর ভ্যালু বলে দিবা, তখন তুমি বলে দিবা যে এটা আসলে কি এস অরবিটালে ঘুরতেছে নাকি পি তে নাকি ডি তে। কথা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন পরে আমরা হচ্ছে তাহলে এম এ আসি এখন। তাহলে মনে করো তুমি পি তে আসছো, যে তোমার পি তে ঘুরতেছে, তাই না? মনে করো 2p তে ঘুরতেছে। বাট কথা হচ্ছে হ্যাঁ এখন 2p তে তোমার কয়টা ইলেকট্রন ঘুরতেছে? 6টা ইলেকট্রন না? হুম একজন হচ্ছে তোমার এরকম কক্ষপথে ঘুরতেছে, একজন এরকম কক্ষপথে ঘুরতেছে, আরেকজন এরকম বাঁকা কক্ষপথে। বুঝতে পারছো? তাহলে এখন তুমি যখন শুধু হ্যাঁ বুঝতে পারছি। পিতে আসলা, তুমি তো আসলে পিতে গিয়ে 6টাকে আলাদা করছো, তোমার তো এখন আসলে ইউনিক হয় নাই, তোমার তো এখানে 6টা ইলেকট্রন। তখন আমরা লাস্টে কি জানি, 3 নাম্বার আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, যে তৃতীয় কোয়ান্টাম সংখ্যা কে জানো? তৃতীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের এম। হুম তৃতীয় কোয়ান্টাম সংখ্যা, এম। এটা মানে হচ্ছে এম, আর এম এর পূর্ণরূপ হচ্ছে আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, চৌম্বকীয় কোয়ান্টাম নাম্বার। এটা কি জানতা? টার্ম সংখ্যা, হ্যাঁ ঠিক। এম হ্যাঁ, এর পূর্ণরূপ যে এটা, এটা জানতাম না। ম্যাগনেটিক তো মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর জন্য এটাকে আমরা এম বলে থাকি। আচ্ছা আমাকে হ্যাঁ বলো তো, আমি এল এর ক্ষেত্রে কয়টা নাম বলছিলাম? একটু আগে বলছি কিন্তু এল এর ক্ষেত্রে। এসপিডিএফ। না না, ওটা তো হচ্ছে তোমার ভ্যালুটা। তোমার এস এল কে আমরা কি বলি, এন কে যেরকম বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাই না? এল কে আমরা কি বলি? হ্যাঁ সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, সেকেন্ডারি বলছিলাম? মানে উপ উপ কোয়ান্টাম, না না, আমি বলছিলাম কি সহকারী মানে কোয়ান্টাম। সহকারী কোয়ান্টাম, হ্যাঁ সহকারী কোয়ান্টাম সাথে সংখ্যা। সাথে আরো 3টা বলছিলাম মুখে, ওটা হচ্ছে একটা সাবসিডিয়ারি কোয়ান্টাম, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে সমারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। তার মানে এই 4টা নামই কিন্তু তোমার এল এর জন্য। আর তা হচ্ছে ম্যাগনেটিক হুম কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টামকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এখন দেখো তুমি হচ্ছে আমাকে টুপি বলছো, তাই না? এখন টুপির মধ্যে আছে 6টা। হ্যাঁ তখন আমরা দেখবো যে একটা, দেখো এই দুইটি ইলেকট্রন হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর যায়, আর বাকিরা ওয়াই অক্ষ বরাবর, আর এই দুইটা জেড অক্ষ বরাবর, তাই না? তাহলে এই যে অ্যাকচুয়ালি হুম এটা হুম কোনটা কোন দিকে আছে, যে দিকটা, এই দিকটাকে আমরা হচ্ছে এম দ্বারা স্পেসিফিক করি। কথা বুঝতে পারছো? তার হ্যাঁ মানে আমি যদি বুঝতে তোমাকে পারছি। এখন একটা এম এ ভ্যালু দিয়ে দেই, তাহলে তুমি একদম বলতে পারবো যে আসলে এটা কি 2p এক্স এর কথা বলতেছি, মানে এটা কি 2p ওয়াই নাকি 2p জেড, কার কথা বলতেছি। ঠিক আছে? হুম 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 আহ, এটাকে ওয়াই দেই, এটা হচ্ছে আমাদের 2px, আর এটা হচ্ছে আমাদের 2pz। তাহলে আমাদের এম এর ভ্যালুটা কি হবে? এম এর ভ্যালু হবে আমাদের মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। কি বললাম? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। এখন দেখো তোমার যদি হচ্ছে এল এর ভ্যালু যদি হয় 0, 0 মানে কি এস অরবিটাল হ্যাঁ না? এই দেখো একটু আগে বলছি 0 মানে হচ্ছে এস অরবিটাল, 1 মানে হচ্ছে পি, আর 2 মানে হচ্ছে ডি, তাই না? হুম হুম এটা তো হ্যাঁ জানি। তাহলে আমার হ্যাঁ জিরোর জন্য আমি এখানে ব্রেকেটে এস লিখে দিলাম। তাহলে আমার এম এর ভ্যালু কয়টা হবে দেখো তো, মাইনাস এল থেকে প্লাস এল মানে কি -0 থেকে +0, তেমন তো একটাই হবে, তাই না? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এখন আমি যদি বলি এল এর ভ্যালু 1, 1 মানে কি পি অরবিটাল না? হুম তাহলে আমাদের এম এর ভ্যালু কি হবে, মাইনাস এল থেকে প্লাস এল, তার মানে -1 থেকে +1। ঠিক আছে? যদি আমার এল এর হুম ভ্যালু হয় 2, ঠিক আছে। 2 হচ্ছে আমার ডি কে বোঝায়, তখন আমার এম এর ভ্যালু কি হবে, -2, -1, 0, 1, 2। এটা কি বুঝতে পারছো? টু। তাহলে এখন খেয়াল হ্যাঁ করো এই যে 0, কারণ কি আমাদের হচ্ছে এই জায়গাতে যে এস অরবিটালের ক্ষেত্রে তো দুইটাই ছিল, তাই না? ওই দুইটাই যোগ গোলাকার ঘুরবে, এখানে তো ভাগ ছিল না। আবার এম এর ক্ষেত্রে দেখো 3টা আসছে না ভ্যালু, হুম তার মানে এই যে এটা হচ্ছে আমাদের 2px, 0 এর জন্য ধরো 2py,
আর 1 এর জন্য হচ্ছে 2pz, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এখন সাপোজ আমি তোমাকে হচ্ছে এই যে সোডিয়ামটা আছে, আচ্ছা ওয়েট, আমি সোডিয়ামটা অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারি এখানে। কেমিস্ট্রি, দেখো তো দেখা যাচ্ছে কিনা ক্যালসিয়াম। হ্যাঁ দেখা যায়। তো দেখো ক্যালসিয়ামে হচ্ছে আমি ক্যালসিয়াম না দিয়ে সোডিয়াম আনি এখানে। এই দেখো সোডিয়ামে হচ্ছে 2 নম্বর শক্তি স্তরে কয়টা আছে? 8টা না? হ্যাঁ। তার মানে আমি যদি এরকম ধরি যে এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, তার মানে এই যে 2 নাম্বার শক্তি স্তর আছে এটার জন্য আমার এন ভ্যালু আসলো কত? 2। তার মানে আমি যখন হুম বললাম যে এন ভ্যালু 2, তার মানে আমার এই যে প্রথম শক্তি স্তর এটা বাদ, 3 নাম্বার শক্তি স্তরটা বাদ, আমি জাস্ট 2 নাম্বার শক্তি স্তরে চলে আসছি। তারপর আমি যখন বলবো যে এল হুম। এর ভ্যালু কিছু একটা হবে, এল এর ভ্যালু সাপোজ বললাম 1, তো এল এর ভ্যালু 1 মানে কি? যে আমি এল এর ভ্যালু 1 মানে হচ্ছে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝছি। তো এল এর ভ্যালু 1 মানে হচ্ছে আমি পি অরবিটালের কথা বলতেছি, তাই না? তার মানে যে দুইটা ইলেকট্রন তোমার হচ্ছে গোলাকার কক্ষপথে ঘুরবে ওটা বাদ, বাকি তিনজনের নিয়ে আলোচনা, তাই না? যেগুলো মনে করো ডাম্বেল আকৃতি, বুঝতে পারছো? তার মানে আমি যখন বলবো যে আমি এল এর ভ্যালু হচ্ছে 1, তখন আমি হচ্ছে এই 8টার মধ্যে 2টাকে বাদ দিয়ে দিতে পারতেছি, বাকি আমার কয়টা ইলেকট্রন থাকলো? 6টা। এখন আমি যদি তোমাকে বলি যে এম হুম এর ভ্যালু হচ্ছে +1, +1 মানে কি? +1 মানে ছিল আমাদের 2pz, তাই না? হুম হুম হুম। তার মানে আমি তখন অ্যাকচুয়ালি এই যে এক্স এবং ওয়াই আছে ইলেকট্রনকে বাদ দিতে পারছি, আমি এখন সরাসরি জাস্ট এই ইলেকট্রন, এই দুটি ইলেকট্রনকে আমি পয়েন্ট আউট করলাম যখন আমি তোমাকে এই তিনটা ভ্যালু দিয়ে দিচ্ছি, তাই না? এন এর ভ্যালু আর এল এর ভ্যালু হ্যাঁ আর এম এর ভ্যালু, বুঝতে পারছো এটা? হ্যাঁ এখন এই যে 2pz এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা আছে, তাই না? তাহলে কি এখন হ্যাঁ। স্পেসিফিক হয়েছে? আমার তো একদম স্পেসিফিক একটা ইলেকট্রনকে বের করতে হবে। তো এই জন্য আমরা লাস্টে যেটা নিয়ে আসি ওটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম ঘূর্ণন নাম্বার, কোয়ান্টাম স্পিন সংখ্যা। কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা কি বলি? এস দ্বারা প্রকাশ করি, তাই না? হুম। এখন দেখো এখানে কয়টা কোয়ান্টাম? দুইটা, দুইটা ইলেকট্রন না? আমি যখন 2pz পর্যন্ত আসলাম, হ্যাঁ তো 2pz এর মধ্যে যে দুইটা ইলেকট্রন থাকে আমরা ধরে নিই যে একটা ইলেকট্রনের স্পিন থাকে আপওয়ার্ড আর একটা ইলেকট্রনের স্পিন থাকে ডাউনওয়ার্ড, তার মানে একটা ইলেকট্রন তোমার হচ্ছে উপরের দিকে ঘুরতে থাকলে আরেকটা নিচের দিকে ঘুরতে থাকে, বুঝতে পারছো? এটা আমরা ধরে নিই। তার মানে আমরা একটাকে এর জন্য হুম। বলি হচ্ছে প্লাস হাফ আর আরেকটা ভ্যালু হয় আমাদের মাইনাস হাফ। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তো প্রথম যেটা ইলেকট্রন এটাকে আমরা প্লাস হাফ ধরি, পরেরটাকে আমরা মাইনাস হাফ ধরি। এখন তোমাকে আমি যে যে মুহূর্তে এম এর কথা বললাম, তুমি হচ্ছে আমার এই দুটি ইলেকট্রন বাই করলা। এখন আমি যদি সাথে বলে দিই যে এস এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ, তখন বা মাইনাস হাফ, তখন তুমি এক্স্যাক্টলি এই দুইটা থেকে একটা ইলেকট্রনকে বের করতে পারবে না? হ্যাঁ পারবো। তার মানে তোমাকে যদি এই চারটা ভ্যালু দেওয়া হয় তার মানে তুমি একদম যে কোন ইলেকট্রনের কথা বলে যাচ্ছ সেটা বের করতে পারবা? হ্যাঁ পারবো। আচ্ছা, তাহলে আমি এখন তোমাকে একটা কাজ দিই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে 19 নাম্বার ইলেকট্রন, এটার ক্ষেত্রে তুমি আমাকে তিনটা ভ্যালু বলো। 19, 19 নং ইলেকট্রনের ক্ষেত্রে এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা মান বলবা। ইলেকট্রনের 19 নাম্বার ইলেকট্রন, যে শুধু একটা ইলেকট্রন না, 19 নাম্বার ইলেকট্রনটা যেটা একদম হ্যাঁ হ্যাঁ লাস্টে, হ্যাঁ। ওই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা নাম বলো। 1 সেকেন্ড ইয়ে করে নেই তাহলে। হ্যাঁ। 2 হ্যাঁ। 8 হ্যাঁ। তো হচ্ছে গিয়ে এটা একটা ইলেকট্রন হচ্ছে 1, স্যার এটা তো এন এর মান 1। এন এর ভ্যালু 1? 19 নাম্বার ইলেকট্রন তোমার মানে প্রথম কক্ষপথে নাকি? না সরি সরি সরি, এন প্রথম, প্রথম পক্ষ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ গেলে হচ্ছে 2 8। এটা চতুর্থ কক্ষপথে আর কি। তাই না? কারণ প্রথম 18টা তো আমাদের 1 2 নাম্বার 3 নাম্বারে চলে গেছে, হ্যাঁ বাকি 19 আর 20 নাম্বারটা চতুর্থ কক্ষপথে ঢুকছে, তার মানে আমাদের এন এর ভ্যালু কত? 4। তারপর এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু হবে 0 থেকে 4 পর্যন্ত। 0 থেকে 4 পর্যন্ত? না না তোমার তো না দেখো 2 এল এর ভ্যালু পর্যন্ত। তো, তোমার তো এল এর ভ্যালু একটা হতে পারে। আমি আচ্ছা বলে দিই, এটা হচ্ছে আমাদের কি 0 থেকে n - 1 পর্যন্ত, তাই না?
তার মানে আমাদের হ্যাঁ এল এর হ্যাঁ, ভ্যালু যদি হয় 4, তাহলে এটা কি হবে 0 থেকে 1 2 3 এরকম জিরো না? থেকে 1 2 3 বাট সরি। তোমার তো স্পেসিফিকলি একটা ভ্যালু হবে এখানে, কারণ তোমার 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে হচ্ছে p অরবিটাল, 2 মানে হচ্ছে d, আর f মানে 3 মানে হচ্ছে f, তাই না? মানে হ্যাঁ, এখানে তো জাস্ট একটা ভ্যালু হবে, তিনটা তো হবে না। কোন একটা হবে বলো? 3 1 4 হচ্ছে 0 2 3, এর মান 2 এর জন্য এটা এটা আচ্ছা আমি একটু সাহায্য করে দিই। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমাকে বলো তো। 1s2 2s2 2p6, তারপর 2p6 3s2, তারপর 3p 5 6 7 7, 3p হচ্ছে গিয়ে 5 দেওয়া 3p, যায়, বা 3s1 আর 3p6 দেওয়া যায়। হ্যাঁ 3s1 3p6। হ্যাঁ, 3s1 কেন হবে? না ঠিক আছে 5 হবে এটা। এটা 5 হবে। তারপর ক্যালসিয়াম, আচ্ছা ক্যালসিয়াম 20 না? হ্যাঁ তো আমি তো কি হিসাব করলাম এটা, 2 2 4, হ্যাঁ, 3p6 4s2। এক্স্যাক্টলি, এখন ঠিক আছে। তার মানে আমাদের শেষের যে এই 4s2, এখানে আমার কোন দুটি ইলেকট্রন আছে, 19 আর 20 নাম্বার ইলেকট্রন না? হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমার জাস্ট এগুলাকে আগে বের করতে হবে। এখানে দেখো 4 এর জন্য দেখো মাইনে ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে না? হ্যাঁ এস এর ভ্যালু কি হবে? এস এর জন্য তো আমরা জানি এল এর ভ্যালু হয়তো 0, তাই না? মনে আছে? তাহলে আমার হ্যাঁ, এখানে এল এর ভ্যালু কত হবে? 0 হবে। তার মানে এটা হচ্ছে আমাদের 4 এর এস এ আছে। তারপরে কি হবে? এম এম এর ভ্যালু কত হয় 0 এর জন্য? 0 জন্য 0ই হয়। হ্যাঁ, আর এস এর ভ্যালু কি হবে? দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে, 19 আর 20, তাই না? তার মানে কি 19 আগে হ্যাঁ ঢুকছে আর 20 পরে ঢুকছে। তাহলে 19 হচ্ছে আমাদের হ্যাঁ, প্রথম ইলেকট্রনটা। তো প্রথমের জন্য আমরা বলি হচ্ছে প্লাস হাফ, আর যেটা 20 নাম্বার পরে ঢুকে ওটার জন্য আমরা বলি মাইনাস হাফ, ঠিক প্লাস, আছে? তাহলে হ্যাঁ আমার এস এর ভ্যালু কত হবে? প্লাস হাফ। প্লাস হাফ। বুঝতে পারছো? স্যার ওই এল এর মানটা কি আবার একটু রিপিট করবেন? হ্যাঁ আমি বুঝতে পারছিলাম তোমার এল এর সমস্যা হচ্ছে, তো আমি এলিমেন্টটা আবার রিপিট করি। তো ধরে নাও তোমার হচ্ছে এখন ফসফরাসের ক্ষেত্রে, ফসফরাস নাকি হ্যাঁ ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসে কত, 15 না? হ্যাঁ, তো 15টা আমি ইলেকট্রন বিন্যাস যদি করি, ভাঙ্গা ভাঙ্গা করি আমি একবারে 1s2 2s2, তাই তো? হুম, তারপর কি হয় 2px2 2py2 2pz, তাই না? এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে হচ্ছে 3s2 3p কি হবে এখন বলো, 3px এর উপরে কি হবে, 3py এর উপরে কি হবে বলো? কত এখানে 10 হইছে, 2 হইছে, আচ্ছা 15 না 10, হ্যাঁ তোমার এখানে দেখো 10 হয়েছে আর 12 হয়ে গেছে, এই পর্যন্ত আসছে 12 হয়েছে আর তিনটা বাকি। হ্যাঁ হ্যাঁ 12 হইছে। আর এই তিনটা এখন কিভাবে যাবে বলো, এই 3p তে কিভাবে যাবে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, 6 4 10 10 15, 15 দুইটাতে যাবে আর একটাতে যাবে না। 15 দুটোতে যাবে বলতে হচ্ছে আমাকে বল 3px এর উপর আমি কি লিখবো, বাকিগুলো কি লিখবো এটা বলো আমাকে। 3px এর উপর 2 লিখবে, বাকিগুলোর উপর 0 0। 0 0, তো তুমি এখন যোগ করো, দেখো তোমার তো 14টা হয়েছে, না 15 ইলেকট্রন তো হয় নাই। হ্যাঁ, 3y না, প্রত্যেকটার উপর একটা একটা করে যাবে। কেন? ওই যে অর্ধপূর্ণ থাকবে না, আচ্ছা অর্থপূর্ণ কেন থাকে এটা বলো তো। ওই যে এখানে তো ইয়েই ছিল, হয় ইয়েগুলোকে কক্ষপথগুলোকে পূর্ণ বা অর্ধপূর্ণ থাকা লাগবে। আচ্ছা হুন্ডের নিয়মটা, না ওটা তো হ্যাঁ মুখস্থ হ্যাঁ, করছে, আমি বলছি কেন। তিনটে ইলেকট্রন তো ধরো এরকমও থাকতে পারতো, তাই না? শেষ তিনটা হয়ে গেছে, অর্থপূর্ণ কেন থাকে? প্রত্যেকটা ইয়াতে যাওয়া লাগবে না, কেন? না ওটা তো প্রথমে ঠিক আছে, এক্স ওয়াই। তুমি যেটা বলছো ওটা ঠিক আছে, আমি বলছি ওটা কেন হয় এরকম, ওটা জিজ্ঞেস করছি। দেখো সাপোজ এরকমও যদি হয়, তিনটে ইলেকট্রন চলে আসছে, তাই না? কিন্তু এটা হয় হুম না কেন, হুম দেখা হুম, যায় এখানে একটা ইলেকট্রন বাইরে কেন যায়? কারণ দেখো এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা কি নেগেটিভ চার্জ না? হ্যাঁ আমরা কি জানি নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ, এই যে বিকর্ষণের কারণে দেখা যাবে এখানে যে একটা ইলেকট্রন আসছিল ওইটা তোমার হচ্ছে এই যেরকম বাইরে চলে আসবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আসলে হুন্ডের বুঝছি নীতি। বুঝছি। হুন্ডের নীতি হচ্ছে যে আমাদের ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করবে, ওরা সর্বোচ্চ সংখ্যক বিজোড় অবস্থায় থাকার চেষ্টা করবে।
বুঝতে পারছো? হুম। এই জন্য হচ্ছে আমাদের হ্যাঁ, এখানে বুঝতে এই পারছি। কাহিনীটা হয়। তাহলে আমাদের হচ্ছে এখানে প্রত্যেকটার উপর কত করে আসবে, 1 করে আসবে, তাই না? হ্যাঁ। এখন আমি যদি তোমাকে বলি এই যে 3p(x)1 এই ইলেকট্রনের ক্ষেত্রে আমাকে চারটা কোয়ান্টাম সংখ্যা লিখতে, এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটাকে আমি খুঁজে বের করতে চাই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। তার মানে আমাকে হুম। এন এল এম এস এই চারটা ভ্যালু দ্বারা এটাকে বের করতে হবে। বুঝতে পারছো প্রশ্নটা কি? বুঝতে পারছো? আমি জাস্ট যে হুম। ইলেকট্রনটা আছে এটার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যা লিখবো। এন এর ভ্যালু কত? 3। 3। যদি আমার 3 হয় তাহলে এখানে আমাদের এল এর ভ্যালু কি কি হতে পারতো? 0 1 2, তাই না? বুঝতে পারছো? আমি বলতেছি কি কি হইতে পারতো, কোনটা হবে ওটা এখনো বলি হ্যাঁ। নাই। তার মানে 0 হওয়া মানে কি হ্যাঁ, আসলে? বুঝতে পারছি। 0 হওয়া মানে হচ্ছে আমাদের এস কে বোঝায়, 1 মানে হচ্ছে পি কে বোঝায়, আর 2 মানে হচ্ছে ডি কে বোঝায়, তাই না? হুম। তার মানে দেখো তোমার যদি এটা হচ্ছে লেভেল যদি 0 হতো তাহলে ওটা আসলে 3 পি 3 এস কে বোঝাবে। যদি তোমার হচ্ছে 1 হয় তাহলে ওটা আসলে 3 পি কে বোঝাবে। আর যদি হচ্ছে তোমার 2 হয় এ লেভেল তাহলে ওটা 3 ডি কে বোঝাবে। এখন তুমি আমাকে বলো এই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? হ্যাঁ, হুম, 1 হবে। বুঝতে পারছো কেন এখন 1 কোনটা 1। হবে? তাহলে এখানে আমাদের লেভেল হবে হ্যাঁ। 1 কারণ এটা পি তে আছে। তার মানে আমি এই যখন এন এবং এল বললাম তার মানে আমি এই দুইটা পর্যন্ত এসে 3p পর্যন্ত পৌঁছাইছি। এখন 3p এর মধ্যে আমাদের দেখো তিনটা ভাগ আছে না, এক্স হ্যাঁ। একটা, এক্স অক্ষ একটা, ওয়াই অক্ষ একটা, জেড অক্ষ। আমার কোনটা লাগবে? আমার তো এক্স অক্ষটা লাগবে। তো এক্স অক্ষের জন্য আমরা কি ইউজ করব? 2। আচ্ছা আমি এখানে আবারও লিখে দেই। আমাদের দেখো এন এর ভ্যালু যদি হয় 1, এম এর ভ্যালু কি হবে? মাইনাস এল থেকে প্লাস এল না? তার মানে -1 হতে পারে, 0 হতে পারে, +1 হতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। তো -1 হইলে এটা আমার আসলে এক্স অক্ষকে বোঝাবে, 0 হইলে এটা ওয়াই কে বোঝাবে, আর +1 হলে এটা জেড কে বোঝাবে। এটাকে বলো, এটা বুঝতে পারছো কি? হুম, বুঝতে পারছি। এখন একটা মজার কথা বলি, এই যে -0 প্লাস বললাম না, এটা এক এক রাইটের বইতে এক এক রকম দেওয়া, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন ধরে নেওয়া, তেমন কিছুই না। তো এখন তুমি আমাকে বলো 3p(x) এর ক্ষেত্রে আমি এটা কোন ভ্যালু নিব এম এর? এটা এক্স নিব। মানে -1, এক্স। তাই তো? হ্যাঁ। -1 বলতে আমি এখন যখন এই তিনটা ভ্যালু বললাম আমি 3p(x) পর্যন্ত পৌঁছেছি। এখন 3p(x) এ আমাদের একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন মানে কি আপ স্পিন, তাহলে এখানে হুম। হবে +1/2। ক্লিয়ার? হ্যাঁ। সাপোজ আমি এখন যদি ফসফরাস না 3 বলে এখানে হচ্ছে তোমাকে ইয়া বলতাম, ফসফরাসের পরে কি আসে? সালফার না? হ্যাঁ। সালফারের কথা যদি বলি, সালফারে কি একটা ইলেকট্রন এক্সট্রা থাকে নাকি? হুম। ফসফরাস যদি হয় 15, সালফারে কত? 16 না? হুম। তার মানে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আসবে, ওই একটা এক্সট্রা ইলেকট্রন দেখা যাবে। দেখো এই জায়গায় আমি যদি বক্স আঁকি, তো নর্মালি প্রথম তিনটি ইলেকট্রন তো সুন্দর মতো তিনটাতে গেছে। এখন আরেকটা আরেকটা ওই এক্সট্রা ইলেকট্রন প্রথমটাতে এটা যাবে। প্রথমটাতে যাবে, তখন হচ্ছে আমাদের এই জায়গাতে আসবে 2p(x)2। বুঝতে পারছো? হ্যাঁ। এখন তাহলে দেখো এই যে আমাদের 2p(x) এ গেছে, এটা কয় নাম্বার ইলেকট্রন? 16 নাম্বার ইলেকট্রন না? হুম। এটা হচ্ছে অনেকে ভুল করে। তখন দেখা যায় 16 নাম্বার বলে অনেকে এরকম মনে করে যে এই পর্যন্ত হচ্ছে আমার 12টা হয়ে গেছে, 13 14 এই যে 15 এই যে 16, এটাকে 16 বানায় দেয়। কি বলছি বুঝতে পারছো? মানে এই যে 2p(x) হ্যাঁ, আছে না, বুঝতে পারছি। এই যে 2টাকে ওরা মনে করে যে হচ্ছে 13 আর 14 নাম্বারটা 2p(x) এ গেছে। তা আসলে তেমন না। 13 নাম্বার গেছে 2p(x) এ, 14 নাম্বার গেছে 2py, 15 তে গেছে 2pz এ, আবার 16 নাম্বারটা 2p(x) এ আসছে। ক্লিয়ার? তাহলে আমার যে হ্যাঁ। 16 নাম্বার ইলেকট্রন এটার ঠিকানা কি হবে? এটার ক্ষেত্রে আমার n এর ভ্যালু কি? n এর ভ্যালু হচ্ছে 3, l এর ভ্যালু কত বলো? এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 16 বলছে না, তাহলে এটাতে গেছে এক্স 3 পর্যন্ত যাবে, তাইলে 0 -1 0 1 দেখো -1। তোমাকে বের করতে হবে 3p(x)2, তাই না? এখানে মানে 3p(x) এর 2 নাম্বারটা। হ্যাঁ। তো তুমি এখানে l এর ভ্যালু হ্যাঁ। হ্যাঁ। -1 কিভাবে বসাবা? l এর ভ্যালু কি -1 হওয়া ও, সম্ভব? না না। l এর ভ্যালু কি ছিল? যে 0 থেকে n-1 পর্যন্ত। হুম, 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 হুম। তুমি কি খাতে লিখছো এগুলা? হ্যাঁ। p এর জন্য l এর সরি, ভ্যালু কত হয়? এমএরটা বলে ফেলছি। আচ্ছা m, হ্যাঁ ঠিক আছে, l এর ভ্যালু কি হবে? এল এর ভ্যালু হবে 0 থেকে 3 পর্যন্ত না? না না, তাইলে 0 থেকে 0 3-1 মানে 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2 এই তিনটা ভ্যালু হইতে পারে 3 এর জন্য। এখানে কোনটা হবে? 0। 0 হবে, তার মানে 0 মানে কি 3s? ইলেকট্রনটা কি 3s এ গেছে? না না, 3 এ যায় নাই, তাহলে 3 বি কোনটা তে গেছে? গেছে। তাহলে 3p এর জন্য, p এর জন্য l এর ভ্যালু কত হয়? পি এর জন্য হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমাদের l এর ভ্যালু হচ্ছে 1।
এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হচ্ছে ওই যে যেটা বললাম 0 0 হবে। 0 বললাম জি না 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 এম এর ক্ষেত্রে বললো না তাইলে হচ্ছে -1 0 1 এটা এই -1 এক্স্যাক্টলি, কারণ এক্স এ গেছে জন্য আমরা -1 ধরে নিচ্ছি। যদি 2p 3p ওয়াই তে যেত তাহলে হয়তো 0 ধরতাম, আর 3p জেড এ গেলে, তাই না? হুম, আচ্ছা আমি এটা লিখে দেই, সাপোজ পি হ্যাঁ এক্স পি ওয়াই পি জেড, তিনটেই তো। তাহলে এটা সিরিয়ালি পি এক্স এ গেলে আমরা বলবো -1, ওয়াই তে গেলে 0, আর এটা বলি +1। ক্লিয়ার? এটা বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা আছে, হুম। সমস্যা না। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা হচ্ছে -1 বলতে পারি। আর এস এর ভ্যালুটা কি হবে? এটা হবে হচ্ছে এস এর ভ্যালু -1/2 হবে এক্স্যাক্টলি, কারণ আমাদের যে 16 নাম্বার ইলেকট্রন, তার মানে প্রথমে একটা ইলেকট্রন গেছে, দেন পরে আবার এখানে ইলেকট্রন এটা আসছে ওইটা, তাই না? তাহলে প্রথমটা +1 হুম হলে সেকেন্ডটা -1। পারবে এগুলা? হ্যাঁ পারবো স্যার একটু আগে স্লাইডে জানতো আমি একটু মিলাই দেখবো ঠিক আছে 1 পি -1 +1 ঠিক আছে স্যার ঠিক আছে। তাহলে এখন আমাদের হ্যাঁ হচ্ছে এই যে চারটা কোয়ান্টাম সংখ্যা বললাম, তুমি আমাকে বলো তো যে কোনো দুইটা ইলেকট্রন এক্ষেত্রে দুইজনে কি চারটা কোয়ান্টাম সংখ্যা সেম হতে পারবে? আহ, দুইটা ইলেকট্রনের মানে আমি ক্ষেত্রে বললাম যে চারটা এখানে কোয়ান্টাম দেখো, দেখো এখানে টোটাল 16টা ইলেকট্রন আছে না হ্যাঁ সালফারে। এই 16টা ইলেকট্রনের মধ্যে সবার কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট না? এটা হচ্ছে যে বললাম একটা এনআইডির মতো, হ্যাঁ সবারটা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা সেট দ্বারা আমি স্পেসিফিকলি একটা ইলেকট্রনকে বাই করতে পারবো, তাই না? হুম তার মানে কোনো হুম দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কি সেম হতে পারবে, যে কোনো দুইটা ইলেকট্রনের? যে কোনো দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সেম না কেমনে সেম হবে হ্যাঁ এটাই তো, তাই না? সবার তো ডিফারেন্ট, সবারটা হ্যাঁ কোয়ান্টাম সংখ্যা সেট ইউনিক না। এটাই হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি কি বলছে, হুম যে যে কোনো একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারবে না। হুম বুঝতে পারছো? কি বুঝছি কি বলছি বলো, পলির বর্জন নীতিটা বলো তাহলে। পরিবর্তন নিতে হবে যে এ একটি হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যার এই উল্টা কি পাল্টা আমি বলো না, বললাম উল্টা পাল্টা বলো না। পলির বর্জন নীতি যেরকম 1 আচ্ছা 2 4, যে কোনো একটি হ্যাঁ হ্যাঁ পরমাণুতে, একটি হচ্ছে কি পরমাণু, সাপোজ সোডিয়াম পরমাণু, ক্যালসিয়াম পরমাণু, তাই না? হুম একটি পরমাণুর দুইটি কি ইলেকট্রন, একটা হ্যাঁ পরমাণু দুইটা ইলেকট্রনের চার কি হয় কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা সরি তো একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারবে না, এটা হচ্ছে আমাদের পালি বর্জন নীতি। হুম কি বলছি বলো? একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হইতে পারবে না এক্স্যাক্ট, আবার বলো। একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না আবার বলো। একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না হ্যাঁ আবার বলো। একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না গুড, আবার বলো। একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না হ্যাঁ এটা কি মনে থাকবে? হ্যাঁ তো এখন তুমি যেটা করবা, ইয়েস দেখো সোডিয়ামে কয়টি ইলেকট্রন ছিল, 11টা না? হ্যাঁ তুমি হচ্ছে পরে প্র্যাকটিস করবে এটা, এই যে 11টা ইলেকট্রনকে সিরিয়ালি নিবা, প্রত্যেকের কোয়ান্টাম সংখ্যা লিখবা, মানে প্রত্যেকটা মানে 11টা তোমার কোয়ান্টাম সংখ্যা আসবে। সবগুলো ইলেকট্রনের এই যে কোয়ান্টাম সংখ্যা NLMS এগুলো বের করবা, দেখবা যে কারোটা সমান হয়েছে কিনা। ক্লিয়ার? এটা তুমি পরে হ্যাঁ হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবে, যে প্রত্যেকটা ইলেকট্রন ধরবে, 11টা ইলেকট্রনের জন্য আলাদা আলাদা করে কোয়ান্টাম সংখ্যাগুলোকে লিখবা। ওকে? হুম তাহলে পলিবর্জনীতি বুঝতে পারছো আশা করি। হ্যাঁ এটা রিলেটেড একটা কোশ্চেন ছিল হ্যাঁ করো। এ কোশ্চেনটা ভিডিও কলে দেখাই মানে ভিডিও কলে বা তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো চাইলে। সিকিউ আচ্ছা ভিডিও কলেই দেখাই আচ্ছা দেখাও। উম, আহ, আচ্ছা রান করবো কেমনে হ্যাঁ পাইছি পাইছি। হ্যাঁ এই যে হচ্ছে গিয়ে এখানে গ নাম্বারটা দেখেন E1 আর E1 এর হচ্ছে E2 এর হচ্ছে গিয়ে ইলেকট্রন দুটি পলিবর্জন নীতি মেনে চলে কিনা দেখাও হ্যাঁ দেখো, তোমার দুটো ডিফারেন্ট ইলেকট্রন, একটা হচ্ছে তোমার কি 1s এর না, হ্যাঁ
আমি আসলে ঠিক ক্লিয়ারলি ছবিটা বুঝতে পারতেছি না, নাকি একটা 1s নাকি 3s। আচ্ছা তুমি আমাকে ছবিটা পাঠাও তো। এটা আসলে যে ল্যাপটপে, আচ্ছা ওয়েট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ছবিটা পাঠাও। আমাকে আচ্ছা দাঁড়ান ছবিটা তুলে রিটকে হ্যাঁ ছবি 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 ম্যানেজ হ্যাঁ পাঠাই দিচ্ছি স্যার। এটা হচ্ছে আমি স্ক্রিনের সামনে আনতেছি, একটু ওয়েট করো। স্যার এই কোশ্চেনটার ক্ষেত্রে কি আমি প্রথমে দোনোটার এন এল এম এস নির্ণয় করব, তারপর বলবো যে হচ্ছে গিয়ে দোনোটার সাথে কোনোটাই মিলে না, এক একটার এন এল এম এস কোনোটাই মিলে না, সেই এক্স্যাক্টলি, জন্য এটা এক্স্যাক্টলি এটাই চেয়েছে। পলিবর্জন নীতি মেনে চলে। দেখো এটা কার ক্ষেত্রে বলছে, ওকে ওকে। এটা হচ্ছে কি বোরন না, মানে 7 যেটা নাইট্রোজেন, হ্যাঁ এটা হচ্ছে আসলে নাইট্রোজেন, তাই না? কারণ কি ভুল পারমাণবিক সংখ্যা বলেছে 7। হ্যাঁ। তো নাইট্রোজেন হলে এটা কি হুম হবে, 1s2, 2s2, তারপর কি হয়, টু পি ওয়ান এস টু টু এস টু টু হয় দুই দুই চার পাঁচ হ্যাঁ টু পি থ্রি 2p3 মানে হচ্ছে 2px1, 2py1, 2pz1, তাই না? হ্যাঁ তার মানে তোমার প্রশ্ন যেটা দিচ্ছে ওটা কিন্তু তোমার হচ্ছে পলিবর্জন হুন্ডের নীতিটা মেনে চলতেছে না। কারণ দেখো তোমার ওখানে হচ্ছে একটাতে দুইটা চলে গেছে, বুঝতে পারছো কি বলছি? প্রশ্নের দিকে দেখো, এই যে ঠিক এখানে দুইটা ইলেকট্রন চলে গেছে না, এখানে একটা বা ফাঁকা, হ্যাঁ তাহলে এটা কি হুন্ডের নিয়ম ফলো করছে? হ্যাঁ হ্যাঁ না তাহলে হচ্ছে এটা না প্রশ্ন না যদিও, করেনি। প্রশ্ন মনে হয় চায় নাই নাকি উদ্দীপকের ছাত্রের লেখা ইলেকট্রন বিন্যাস দুটি যথার্থতা উপযুক্ততা, এই যে তো এই দুইটা ইলেকট্রনের যথার্থতা বলছে উপযুক্ত দেখাইতে, তার মানে যে দ্বিতীয়টা লিখছে এটা যথার্থ না, এখানে আমাদের হুন্ডের নিয়মটা প্রযোজ্য হয় নাই, মানে হুন্ডের নিয়মটা ফলো করে নাই, তাই না? হুম তাহলে ঘর নাম্বার হচ্ছে উত্তর এটা। ঘর নাম্বারে বলছে E1 এবং E2, দুইটা E1 লিখে দিচ্ছে, মানে এটা E2 হবে আর কি। E1 এবং E2 ইলেকট্রন দুটি পলির বর্জনীতি মেনে চলে কি না। তাহলে দেখো E1 বলতে কি বুঝিতেছে দেখো তো, হুম এই যে 1s1 না, যেটা 1 নাম্বার শক্তি স্তরে আছে, প্রথম ইলেকট্রন, হ্যাঁ E1 বলতে হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রনটা, ঠিক আছে? হুম দেন দেখো হ্যাঁ হ্যাঁ এটা E2, তো ঠিক। E2টা হচ্ছে আমার কয় নাম্বার ইলেকট্রন, 7 নাম্বার ইলেকট্রন, তাই না? আহ, হ্যাঁ সাত। 7 নাম্বার ইলেকট্রন। তো তুমি এটাকে প্রথম ইলেকট্রনকে তুমি এভাবে লিখতে পারো 1s1, আর 7 নাম্বারটাকে কিভাবে লিখতে পারো, 2p টু y1, যেহেতু তোমার ছবিতে হ্যাঁ এখানে y এটা 2 নাম্বারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 2p y1, তাই তো? হ্যাঁ তার মানে জাস্ট তুমি এখন এদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যা বের করবা, NLMS, আচ্ছা এটা দেন বলবা। টু পি ওয়াই ওয়ান স্যার, হ্যাঁ, এটা টু পি জেড হওয়ার কথা ছিল না? 2p z হয়তো যদি 3 নাম্বারে আসতো, বাট আমাদের ছবি দেখা যাচ্ছে এটা মাঝখানে আসছে, তার মানে তো y, বুঝতে পারছো? মাঝখানে আছে। দেখো তোমার 3 নাম্বারে যে এটা ফাঁকা না, হ্যাঁ 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 যদি ওখানে হচ্ছে আসতো তাহলে এটা 2p z ও, হবে, বুঝছি 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 বুঝতে বুঝছি পারছো? একটা ওই যে এখানে মাঝখানে যে ঢুকাইছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে তোমার x, মাঝখানেটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। তো z তো ফাঁকা দিচ্ছে, এটা কোথায় হ্যাঁ গেছে, 2py, তাই না? বুঝতে হ্যাঁ পারছো? তো তোমাকে জাস্ট 1s1 বুঝছি এবং বুঝছি। 2py1 এদের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে। তুমি দেখো জাস্ট প্রথমে n এর ভ্যালু 1 আর n এর ভ্যালু 2, তাই না? হুম তার মানে এখানে তোমার একটা ব্যতিক্রম হয়ে হুম গেছে, বাকিগুলো সব মিললেও সমস্যা নেই, একটা তো পরিবর্তন হয়েছে, বুঝতে পারছো? আবার প্রথমে s এর ক্ষেত্রে তোমার p এর ভ্যালু কি হবে, s এর জন্য হবে 0, আর এদিকে তোমার হচ্ছে l এর ভ্যালু হবে 1, তাই না, p এর জন্য। তারপরে এখানে তোমার s এর জন্য হ্যাঁ হবে 0, আর এখানে যেহেতু y, তাহলে এখানে তোমার এখানে s হবে 0। তারপরে এখানে হচ্ছে তোমাদের প্রথম ইলেকট্রন, এটা হাফ হবে এখানে, সরি s না, এটা m হবে 0, আর এস হবে হাফ, এটা হবে হাফ, তাই না? তুমি বুঝতে হুম পারতেছো? তো তোমার দেখো এস এর ভ্যালু সেম, এম হ্যাঁ এর ভ্যালু বুঝতে সেম, পারছি। এল এর ভ্যালুটা ডিফারেন্ট, এন এর ভ্যালুটা ডিফারেন্ট, তার মানে দুইটা এখানে কোয়ান্টাম সংখ্যা ডিফারেন্ট। জাস্ট তোমাকে এটা এখানে ব্যাখ্যা করতে হবে। তুমি জাস্ট শুধুমাত্র ছক লিখবা, ছকের মধ্যে 4টা কোয়ান্টাম সংখ্যা লিখবা, তারপর হুম লিখে দিবা যে দুইজনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান এক না, সুতরাং এরা পলির বর্জনীতি মেনে চলে। ক্লিয়ার? সেখানে কি ছক লেখাটা বাধ্যতামূলক? ছক দিয়ে লেখাটা আসলে বেটার, তোমার খাতায় লেখার সৌন্দর্যতা আছে। সাপোজ তুমি একটা ছক দিলা, তুমি হচ্ছে এখানে এভাবে লিখবা যে কোয়ান্টাম সংখ্যা, আর এখানে তুমি লিখবা হচ্ছে E1 ইলেকট্রন, E2 ইলেকট্রন, তাই তো? হ্যাঁ তারপর তুমি এখানে সুন্দর মতো এরকম ছক দিয়ে যদি লেখো, এন এর ভ্যালু E1 এর জন্য হচ্ছে আমাদের 1, E2 এর জন্য হচ্ছে 2, তারপরে হচ্ছে এল এর ভ্যালু, বুঝতে পারছো? তাহলে তোমার লেখাটা খুব সুন্দর হবে দেখতে, এটাই হচ্ছে জিনিস।
আর আমি এটা রেকমেন্ড করবো ছক দিয়ে লিখতে, যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে। বুঝতে পারছো? তুমি সাইড বাই সাইড দুইটা এরকম একসাথে লিখতে পারবো হ্যাঁ ছকের মধ্যে। এম এর ভ্যালু কত ছিল? দুইটার ক্ষেত্রে মেবি 0 ছিল, তাই না? আর এল এর ভ্যালু হুম একটা ক্ষেত্রে ছিল আমাদের 0, একটা ক্ষেত্রে ছিল 1। বুঝতে পারছো? এই যে কত সুন্দর তুমি দুইটা লিখে দিবা, হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি লিখে দিবা যে এইটা এখানে, হ্যাঁ বলো। এইটা এভাবে কি অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় ছক দ্বারা? না না, এটা আরেক ছক, তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে অরবিটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা, ওটা আরেকটা প্রশ্ন। ও বুঝতে পারছো? ঠিক আছে, তো বুঝছি, এখন হ্যাঁ আমাকে এটা বুঝছি। বলো যে পলিবর্জন নীতি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। হুন্ডের নীতি ক্লিয়ার? হুন্ডের নীতিটা কি? যে যখন হ্যাঁ ইলেকট্রন প্রবেশ হুন্ডের করবে তখন বুঝছি, হচ্ছে সর্বাধিক গিয়ে সংখ্যক বিজোড় অবস্থায় থাকবে, অযুগ্ম অবস্থায় থাকবে, এটা ছিল হুন্ডের নীতিটা। আর আহ্বান নীতি হচ্ছে যে শক্তি স্তরের মান কম ওখানে আগে প্রবেশ করবে। আর যেমন হচ্ছে আমরা ওটাকে n প্লাস ইউ দিয়ে প্রকাশ করি। যেমন দেখো 3D আর 4s, ক্যালসিয়ামের ক্ষেত্রে 3D তে না গিয়ে 4s এ ইলেকট্রন কেন যায়? কারণ 3D এর ক্ষেত্রে তুমি যদি শক্তি বের করো তোমার কি আসবে, n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু কত হয় 2, তাই না? আর এদিকে হুম তোমার আসবে 4 প্লাস 0। তাহলে দেখো কার শক্তি বেশি? 3D শক্তি বেশি না? হ্যাঁ এর জন্য দেখা যায় ওই ক্যালসিয়ামের ক্ষেত্রে আমাদের 3D দিয়ে ইলেকট্রন প্রবেশ না করে আগে 4s এ প্রবেশ করে, দেন 4s কমপ্লিট হলে তারপর 3D তে যায়। বুঝতে পারছো? ওইটা হচ্ছে আউটবাউন্ড নীতি। এখন একটা মজার প্রশ্ন, হুন্ডের হুন্ডের, নীতি বুঝি নাই। হুন্ডের নীতি হচ্ছে সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন বিজোড় এক্স্যাক্টলি, থাকবে না? হ্যাঁ এটা হচ্ছে হুন্ডের নীতি। হ্যাঁ আর আউটবাউন্ড নীতি হচ্ছে ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন যেটা শক্তি কম ওখানে আগে প্রবেশ করবে। ওকে ওকে, বুঝছি বুঝছি। ক্লিয়ার? আর তোমাকে হচ্ছে আমি হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন, আরেকটা ভিডিও দিছি, ওই ভিডিওতে হচ্ছে তোমার হাইড্রোজেনের যে বর্ণালী আছে, যে কোন ইলেকট্রন কোন শক্তিস্তর থেকে কোথায় গেলে কি পরিমাণে আলো বিকিরণ করবে, এদের বর্ণ কেমন হবে, এই যে টপিকগুলো এটা ওই ভিডিওতে আছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভিডিওটা হ্যাঁ। দেখে ফেলে আশা করি তোমার হচ্ছে এই পার্টটা মোটামুটি ইজিলি কভার হয়ে যাবে। আর তারপর তুমি হচ্ছে গাইড থেকে দু একটা সিকিউ প্র্যাকটিস করবা, মোর দেন এনাফ। হুম। আর কোনো আর কোয়েশ্চেন? স্যার ওই হ্যাঁ বলো। যে যে কোশ্চেনটা করলাম না, যে হচ্ছে ইলেকট্রন নির্ণয় আর কি, হ্যাঁ আচ্ছা, ইলেকট্রন ওইটা একটু নির্ণয়টা যদি হচ্ছে, সংখ্যা দেখো। ইলেকট্রন নির্ণয়টা হচ্ছে তোমার কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সাপোজ যেরকম প্রশ্নগুলো এরকম যে 3 নাম্বার শক্তি স্তরে টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কি বলছি? প্রশ্ন হচ্ছে যেরকম যে 3 তিন নাম্বার নম্বর। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বা অরবিটাল ধারণ ক্ষমতা নির্ণয় করো। হুম ইলেকট্রন অথবা অরবিটাল, বা আমরা দুটো একসাথে করবো আসলে, ইলেকট্রন বা অরবিটাল ধারণ, অরবিটাল সংখ্যা নির্ণয় করো। এবার তোমার 3 নাম্বার যে প্রধান শক্তি স্তর আছে এখানে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে, কয়টা অরবিটাল থাকতে পারে? 3 নাম্বারে নরমালি কয়টা থাকতে পারে জানো? আহ, 3 নম্বর, 3 নং প্রধান শক্তি স্তরে কয়টা হ্যাঁ ইলেকট্রন থাকবে? ইলেকট্রন থাকে 18টা না? হ্যাঁ তোমরা মুখস্থ করছিলা এন স্কোয়ার, সরি 2n স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ। আর অরবিটাল, অরবিটাল থাকে হচ্ছে আমাদের এন স্কোয়ার মানে 9টা। এটাকে আমরা এখন অ্যাকচুয়ালি ছকে দিয়ে একদম স্টেপ বাই স্টেপ বের করবো। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে যেরকম করি হুম। ছকের মধ্যে হচ্ছে আমাদের এন এর ভ্যালুটা আগে লিখি। এন এর ভ্যালুটা কত বলতো? এন এর ভ্যালু কি এখানে? 3 নাম্বার না? তাহলে 3। 3 নম্বর। হ্যাঁ 3। এন এর পরে আমাদের কোয়ার্টার ফ্রেন্ড কি আসে, এল, তাই হ্যাঁ না? এল এর ভ্যালু কি হতে পারে? আমার যদি এন এর ভ্যালু হ্যাঁ। যদি 3 হয় তাহলে এল এর ভ্যালু কি কি হতে পারে? এল এর এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 0 থেকে 2 পর্যন্ত। এক্স্যাক্টলি, তার মানে 0 1 2, তাই না? 2। হ্যাঁ তুমি যা 0 1 2 লিখবা, বাট আমি তোমার বোঝার জন্য লিখে দিই। তুমি যখন 0 লিখতেছো তুমি অ্যাকচুয়ালি 3s কে বুঝাইতেছো, যখন 1 লিখতেছো 3p কে বুঝাচ্ছ, 2 লিখতেছো তখন 3d কে। ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এন এল, এম এর ভ্যালু কি কি হবে বলো? এম এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে 0 না, দাঁড়ান এক সেকেন্ড। এম এর ভ্যালু হচ্ছে মাইনাসে যাবে, হচ্ছে -1 0 1 আচ্ছা আমি এটা এখানে 1 লিখে এর দেই। ক্ষেত্রে। এম যেটা এটা হচ্ছে আমাদের আসলে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ সেটাই। তাইলে তুমি এখন দেখো 0 মানে 1 এর -0 ক্ষেত্রে থেকে +0 তো 0ই হবে, তাই না? 0 0। 1 এর আর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে হবে -1 থেকে 1 পর্যন্ত, +1 পর্যন্ত, 2 -1 এর 0 ক্ষেত্রে, 1। আর এটা হবে -2 -2 -1 0 1 2। ঠিক আছে? তার মানে তুমি যখন 0 হ্যাঁ লিখতেছো এটা তো হচ্ছে 3s, যখন তুমি -1 এটা আসলে 3px
3py 3pz এরকম, তাই না? হুম তুমি মূলত যে এম এর ভ্যালুটা বলছো না, এই এমটাই হচ্ছে আমাদের অরবিটাল সংখ্যা, বুঝতে পারছো? এম এর হ্যাঁ ভ্যালু 5টা মানে কি 5টা অরবিটাল আছে। এখন তাহলে হচ্ছে আমাদের পরে যেটা আসবে এটা হুম হচ্ছে আমাদের অরবিটালটা আসবে পরের ছকে। সো আমি এটা লিখে দিই এখানে অরবিটাল সংখ্যা। আমি আমার প্রথম পরীক্ষা হচ্ছে এখানে অরবিটালের জায়গায় অরবিট লিখছিলাম, আমারটা কেটে দিছিল টিচার, এক মার্ক কাটছিল ওখানে। কারণ অরবিট মানে কি, অরবিট মানে হচ্ছে যে এনটা আর কি, প্রধান সদস্যকে আমরা অরবিট বলি। আর এই যেগুলো আছে 2px 2py হুম এগুলো হচ্ছে আমাদের অরবিটাল, ঠিক আছে? তাহলে দেখো আমাদের জিরোতে অরবিটাল হুম কয়টা? একটা না? এই যে একটা এখানে, একটা হ্যাঁ, অরবিটাল। এখানে কয়টা অরবিটাল? তিনটা না? বুঝতে পারছো? হুম এখানে কয়টা? 5টা, তাই না? এম হ্যাঁ এর ভ্যালু কয়টা? 5টা, তার মানে অরবিটাল হচ্ছে 5টা। তো তুমি হ্যাঁ যোগ করো, বুঝছি। কয়টা অরবিটাল হচ্ছে? 9টা অরবিটাল না? হুম এদেরকে যোগ করে দিলে 9টা। আর তারপর তোমার ইলেকট্রন সংখ্যা হবে, যদি দেখো একটা ইলেকট্রন, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে, জানো এটা? হ্যাঁ এই যে আমাদের এগুলোকে যে আমরা বক্স আঁকি না, এগুলো হচ্ছে আমাদের এক একটা অরবিটাল। প্রত্যেকটা অরবিটালের মধ্যে কয়টা করে ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে আমাদের এখানে একটা দুইটা অরবিটালের ইলেকট্রন হচ্ছে 2টা। ক্লাস। তারপর হচ্ছে এখানে 3টা অরবিটালের ইলেকট্রন হবে কয়টা? 6টা। আর 5টা খেতে হবে 10টা। তাহলে যোগ করো কত আসে? 18 না? এটা হচ্ছে আমাদের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা, মোট অরবিটাল সংখ্যা। বুঝতে পারছো? 18। এটা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। এখন তোমার যদি হচ্ছে এটা এন এর জায়গায় বলতো হ্যাঁ যে 3 এর জায়গায় যদি 4 বলতো, তাহলে কি করতা? জাস্ট তোমার এখানে যদি 4 হইতো তাহলে তোমার এখানে এ লেভেল একটা বেশি আসতো না? 3D, বুঝতে পারতেছো? হ্যাঁ তখন এই 3 মানে কি, এটা আসলে অ্যাকচুয়ালি 4f কে বুঝিয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝতে তো পারছি। এফ এর ক্ষেত্রে তোমার এখানে অরবিটাল হইতো আরো 7টা অরবিটাল হইতো। এম এর ভ্যালু 7টা না? -3 -2 0 -1 1 2 3। ক্লিয়ার? হুম আবারও বলি, তোমার হুম যদি হচ্ছে এন এর জায়গায় 4 বলতো, তখন তোমার এ লেভেলও কি তো 0 1 2 3, এই চারটা না? হ্যাঁ এটা কি বুঝতে পারছো কি বললাম? আমার যদি এন এর ভ্যালু যদি বুঝছি 3 বুঝছি। না হয় 4 বলতো, তাহলে হ্যাঁ আমার এল বুঝতে এর ভ্যালু পারছি, একটা এটা বাড়তো। বুঝতে পারছি। তো 4f এর ক্ষেত্রে আমার এম এর ভ্যালু কি হতো? হ্যাঁ ওই -3 যে হচ্ছে -2 -1। -1। হ্যাঁ, এখানে আরো কয়টা এক্সট্রা আসতো? 7টা না? তার মানে তখন তুমি 7টার সাথে এটা যোগ করো, হ্যাঁ 9 আর 7 যোগ করলে কত হইতো? 16টা তোমার হচ্ছে অরবিটাল, ইলেকট্রন হয়তো 32টা। তার মানে তোমার 4 নাম্বার শক্তি স্তরে অরবিটাল হচ্ছে কয়টা? হ্যাঁ ওই যে এন স্কোয়ার, অরবিটাল হচ্ছে এন স্কোয়ার মানে 16টা। আর ইলেকট্রন হচ্ছে তোমার 2n হুম স্কোয়ার, তার মানে 32টা। পারবে এগুলো আসলে? হ্যাঁ জাস্ট সুন্দর ভাবে ছকটা লিখবা, আর লিখে হচ্ছে তুমি এখান থেকে অরবিটাল এবং ইলেকট্রনটাকে কাউন্ট করে দিবা। তাহলে আশা করি এই টপিকটা ক্লিয়ার। আমাদের হচ্ছে কি হ্যাঁ হলো? বুঝছি। পাউলির বর্জনীতি, হুন্ডের নীতি, আউবাউ নীতি প্লাস এই যে এই ম্যাথটা। তো এগুলোতে তোমার আসলে 3 থেকে 5 মার্ক কভার হয়ে যাবে। আর আমি তোমাকে যে ভিডিওটা দিচ্ছি, ওই ভিডিও দেখলে তোমার হচ্ছে এই অধ্যায়ের হ্যাঁ অর্ধেক পার্টটা মোটামুটি কভার হয়ে যাবে। কিছু জ্ঞানমূলক জিনিস বাকি থাকবে, যেমন প্রথম দিকে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এগুলা। ক্লিয়ার? হুম পারবা তাইলে হ্যাঁ আসলে? আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ। আর স্যার হচ্ছে পলিবর্জন নীতির যদি সংজ্ঞা চাই তাহলে সংজ্ঞাটা কি লিখবো, এটা একটু এই যে বলে দিবেন? পলের বর্জনীতির সংখ্যা হচ্ছে তোমার বইতে ক্লিয়ারলি দেওয়া আছে। তারপর আমি যেটা বলছি এটা লিখতে পারো, যে যে কোনো একটি পরমাণুর দুটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা, সে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারবে না। এটাই হচ্ছে সংখ্যা। কারণ এটা একটা নীতি, এটা তো তোমার কোনো টার্ম না যে তুমি সংজ্ঞা করবা, তোমাকে নীতিটাকে ব্যাখ্যা করতে হবে। সংজ্ঞা জিনিসটা কার হয়? সাপোজ তুমি একটা কথা বলছো, ওটা তো হ্যাঁ হচ্ছে তোমার নীতি, ওটা তো সংজ্ঞা না, তুমি তো এটাকে সংজ্ঞা করতে পারো, সংজ্ঞা বলতে পারো। তো পলি হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন, ওকে উনি এটা বলে গেছে যে একটা পরমাণু দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা সমান হতে পারবে না। শেষ। ক্লিয়ার? হ্যাঁ আর কোনো কোয়েশ্চেন আছে? হুম না তাহলে হচ্ছে আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। আর আমি হচ্ছে এই যে পিডিএফটা প্লাস ক্লাস রেকর্ডিং দুটোই হচ্ছে আগের যে ওয়েবসাইটটা ছিল, মনে আছে ওটা? লিঙ্কটা কি আছে এখনো? হ্যাঁ 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 ওইটাতে হচ্ছে আমি আপলোড করে দিব। আছে। ওকে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। আমার একটু এখন তারা আছে, নিজেরই ওকে পরীক্ষা কালকে, মানে আগামীর সাথে পরীক্ষা আর কি। সো ওকে কোনো সমস্যা যদি হয় ফেস করো, তাহলে হ্যাঁ আমাকে জানাবা। আর আমি তোমাকে সম্ভবত এমসিকিউর জন্য লিংক দিছিলাম, এই চ্যাপ্টারে দিছি। না আচ্ছা, আমি এখনই তোমাকে এমসিকিউ লিংকটা দিয়ে দেবো এই চ্যাপ্টারের, ওগুলো তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, যেহেতু পরীক্ষা তোমার সিকিউ এমসিকিউ দুইটাই আসবে। ওকে? এমসিকিউটা মোটামুটি পারবো, কিন্তু এখন একটু হ্যাঁ, সিকিউ প্র্যাকটিস করবো, এমসিকিউ তো না পারলে তো ভালো, তোমার জন্য এটা সমস্যা ইজি। হবে। তাও আমি দিয়ে রাখবো, তোমার যদি লাগে ইউজ করলে, না লাগলে নাই। ওকে? ওকে ঠিক আচ্ছা, আছে। ক্লাসটা এখানে শেষ করতেছি। তুমি এখন লিখ দিতে পারো। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, সমস্যা নেই।